আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি ২৭ এর ভাইয়া এবং আপুরা আপনাদেরকে আমাদের আজকের ভেক্টরের ক্লাসে স্বাগতম। আজকে আমাদের এটা ৩ নাম্বার ক্লাস। ১ আর ২ নাম্বার ক্লাস আমাদের পেইজে এবং YouTube চ্যানেলে দেওয়া আছে। আপনারা একটু যদি স্ক্রল করে দেখে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই ক্লাসের কন্টিনিউশন টা কি। ১ম দুটো ক্লাসে আমরা কিছু আ আলোচনা করেছি, খুবই বেসিক আলোচনা করেছি ওখানে ১ম ক্লাসটাতে স্পেশালি। সূত্রগুলো বা সমীকরণগুলো দেখতে কেমন হয়? তারপর কি সমীকরণ আমরা আসলে এই চ্যাপ্টারের মধ্যে বা এই অঙ্কগুলো সলভের জন্য ইউজ করব। তারপর ২ টো অঙ্ক সলভ করেছি ১ নাম্বার ক্লাসে। ২ নাম্বার ক্লাসে আমরা আরেকটা অঙ্ক সলভ করেছি। আ আজকে ৩ নাম্বার ক্লাসে আমরা আরো কিছু অঙ্ক সলভ করার জন্য চেষ্টা করব। ১ নাম্বার ক্লাসটাতে আমি বলেছিলাম যে ১১ টা অঙ্ক আছে। তো সেই ১১ টা অঙ্কের মধ্যে আমরা আসলে ৩ টা অঙ্ক সো ফার সাকসেসফুলি সলভ করেছি। আজকে ৮ টা অঙ্ক সলভ করার জন্য আমি অ্যাটেম্প্ট নিবো। আম সো আসলে ৮ টা না ৭ টা। কজ এর মধ্যে একটা হোমওয়ার্ক দিব ইনশাআল্লাহ। সো হোমওয়ার্কের ম্যাথটা আগে একটু দেখায় নেই। এটা হচ্ছে আমাদের জন্য হোমওয়ার্কে যে ম্যাথটা আমি আসলে দিব সেটা। আ দেখতে পাচ্ছেন একটি খোলা মাঠে একজন মোটর চালক প্রত্যেক ৫০০ মিটার অতিক্রম করার পর বাঁদিকে ৬০ ডিগ্রি কোণে টার্ন নেয়। বা ঘুরে যায়। তৃতীয়, ষষ্ঠ এবং অষ্টম বাঁকে মোটর চালকের ত্বরণ নির্ণয় করো। আমার পজিশনটাকে আমি একটু শিফট করি। এবং বলা হচ্ছে প্রতিটা ক্ষেত্রে আ অতিক্রান্ত মোট পথের দৈর্ঘ্যের সাথে সরণের মানের তুলনা করো। এটা খুবই চমৎকার একটা অঙ্ক। আমি এরকম একটা অঙ্কই আসলে গত ২ নাম্বার ক্লাসে করেছি। হুবহু এরকম টাইপের। ওখানে ৬০ ডিগ্রির জায়গায় ৭২ ডিগ্রি টার্ন ছিল এবং প্রতি ৫০০ মিটারের জায়গায় আমি প্রত্যেক ২০০ মিটারের কথা বলেছিলাম। এবং এখানে একটা পজিশনের কথা মানে বলেছি আমরা যে চতুর্থ টার্নের পর সরণ কত। এখন আমরা এখানে তৃতীয়, ষষ্ঠ এবং অষ্টম বাঁকে মোটর চালকের সরণ নির্ণয় জিজ্ঞেস করতে বলেছি এবং একটা তুলনাও করতে বলেছি দূরত্বের সাথে সরণের। আশা করি আপনারা যারা ২ নাম্বার ক্লাসটা করেছেন তারা এই অঙ্কটা পারবেন। যদি না পারেন তাহলে আমাদেরকে একটু কষ্ট করে কমেন্টে জানাবেন বা আমাদেরকে ইনবক্স করবেন বা ইমেইলও করতে পারেন ইনশাআল্লাহ আমাদেরকে। আমরা চেষ্টা করব আপনাদের সেই কোয়েরি গুলোকে রিজলভ করার জন্য। তো আজকে আমরা যেই প্রবলেমটা দিয়ে আসলে ক্লাস শুরু করব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখন আপনি আপনার স্ক্রিনে। আমি অঙ্কটা একটু পড়ি। বলা হচ্ছে ২ টি বলের মান যথাক্রমে ৯ নিউটন এবং ১২ নিউটন। তাদের মধ্যবর্তী কোণ বলা হচ্ছে ৭৫ ডিগ্রি। আমাদেরকে নাম্বারে জিজ্ঞাসা করেছে লব্ধি কত এবং লব্ধি R নির্ণয় করতে বলেছে। দ্যাট মিনস R এর মান আমরা জানতে চাচ্ছি। যেহেতু লব্ধি R এর উপরে খেয়াল করেন আমরা কোন অ্যারো সাইন দেই নাই। যেহেতু এখানে কোন অ্যারো সাইন দেয়া নাই দ্যাট মিনস আমরা শুধুমাত্র মান নিয়ে কথা বলছি আপাতত। এবং নাম্বারে জিজ্ঞেস করেছি বড় বলের সাথে লব্ধির দিক নির্ণয় করো। Two forces have magnitudes 9 Newton and 12 Newton and the angle between them is 75 degree. ঠিক আছে? So find the resultant R. First of all, the magnitude of the resultant R is here to find out and to be found out and find the angle theta between the resultant and the larger force. তো দেখেন আমাদেরকে বলছে বড় বলের সাথে লব্ধির দিক নির্ণয় করতে বলছে। সো 9 নিউটন এবং 12 নিউটন অবশ্যই 12 is greater than 9 বা 9 is less than 12. সো আমরা আসলে অ্যাঙ্গেলটা বের করব কার সাথে? 12 এর সাথে। দ্যাটস হোয়াট উই আর গোইং টু ডু। ১ম এ আমরা যে কাজটা করতে চাই সেটা হচ্ছে ফিগার ড্র করা। ছবি আঁকা, ছবি এঁকে বোঝার চেষ্টা করা। এখানে যে জিনিসটা ১ম এ আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আমি যে এখানে দেখেন একটা কথা বলা আছে মধ্যবর্তী কোণ। ঠিক আছে? মধ্যবর্তী কোণ কার মধ্যবর্তী কোণ? 9 এবং 12 নিউটনের মধ্যবর্তী কোণ। তাই না? The angle between them. Angle between 9 and 12 এটা হচ্ছে আমাদের কাছে একটা কিওয়ার্ড। সো মধ্যবর্তী কোণ হওয়ার জন্য, angle between them হওয়ার জন্য শর্ত হচ্ছে আমাদের ভেক্টর গুলোকে আমি বারবার করে বলেছি ১ নাম্বার, ২ নাম্বার এবং ৩ নাম্বার ক্লাসেও বলছি। সেটা হচ্ছে আমাদের ভেক্টর গুলোকে হতে হবে সমপ্রারম্ভিক। সমপ্রারম্ভিক মানে তাদেরকে ইনিশিয়াল হতে হবে। অর্থাৎ যেই ভেক্টর গুলোকে নিয়ে আমরা কাজ করতে চাই তাদের ইনিশিয়াল পয়েন্ট বা আদিবিন্দু যেটা আছে তাদেরকে একই বিন্দু থেকে শুরু হতে হবে। সো আ তাহলেই আমরা এটাকে মধ্যবর্তী কোণ বলতে পারি। সো তাহলে সেই শর্ত অনুযায়ী আমরা যদি এখন চিত্রটা আঁকি, ধরেন ৯ নিউটনের যে বলটা আছে তাকে আমরা গ্রিন কালি দিয়ে দেখাবো আজকের ক্লাসে। সো ধরে নিচ্ছি ৯ নিউটন বলটা দেখতে এরকম। আমি ধরে নিচ্ছি ৯ নিউটন বলটা দেখতে এরকম। আপনারা চাইলে এটাকে অন্যভাবে অন্য দিকেও নিতে পারেন। কোন সমস্যা নাই। আমি ধরে নিচ্ছি দিস ইস আওয়ার ৯ নিউটন বল এবং ৯ নিউটন বলের জন্য যে ভেক্টরের ধারক রেখাটা আছে বা সাপোর্ট লাইনটা আছে সেটা হবে AB আমি ধরে নিচ্ছি। ঠিক আছে? এবং আমরা লাল কালি দিয়ে 12 নিউটন বলটা দেখাতে চাচ্ছি। সো 12 নিউটন যে বলটা আছে সেটাকে মনে করেন আমরা এরকম একটা আনুভূমিক রেখা বরাবর দেখাচ্ছি। 12 নিউটন বল, ঠিক আছে? এবং এই বিন্দুটাকে আমরা বললাম মনে করেন ডি। ঠিক আছে? এডি ভেক্টর। সো আমরা তাহলে কি বলছি? আমরা বলছি আমাদের কাছে এডি ভেক্টরের মান হচ্ছে 12 নিউটন
এবং আমরা আরো বলছি আমাদের কাছে এবি ভেক্টরের মান হচ্ছে কতটুকু 9 নিউটন এবং আমাদের কাছে আরো বলা আছে এবি ভেক্টর এবং এডি ভেক্টরের মধ্যবর্তী কোণ যেটা মধ্যবর্তী কোণ কত বলছে আমাদের কাছে 75 ডিগ্রি দি অ্যাঙ্গেল বিটুইন 9 and 12 নিউটন ইজ 75 ডিগ্রি তো অ্যাঙ্গেল বিটুইন দেম এই হচ্ছে কি আমাদের চিত্র অনুযায়ী দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম এটাকে আমরা মনে করেন বলতে যাচ্ছি আলফা ঠিক আছে সো এই যে আলফা অ্যাঙ্গেলটা আছে এই আলফা অ্যাঙ্গেলের মান আমাদের প্রশ্ন মতে কত বলা আছে প্রশ্ন মতে বলা আছে আমাদের কাছে 75 ডিগ্রি ঠিক আছে লব্ধি নির্ণয় করো আর নির্ণয় করো সো ইন দিস কেস আমাদের তাহলে যেটা করা উচিত হবে সেটা হচ্ছে আমাদের সামান্তরিকটা বা প্যারালেলোগ্রামটা কমপ্লিট করা উচিত হবে তো হোয়াট উই আর গোয়িং টু ডু ইজ আমরা এই যে এডি যে রেখাটা আছে তাকে আমরা এবি যে রেখাটা আছে মাই ব্যাড এবি যে রেখাটা আছে তাকে আমরা ইনশাল্লাহ ডিসি ভেক্টর পর্যন্ত বর্ধিত করব ঠিক আছে এটাকে সি বিন্দু বললাম কথার কথা এবং আমাদের কাছে এডি যে ভেক্টরটা আছে তাকে আমরা বর্ধিত করে বা তার জায়গা চেঞ্জ করে তাকে কপি করে পেস্ট করব উপরের দিকে সোজা বিসি বরাবর যদি তাই হয় তাহলে আমরা বলতে পারি আমাদের কাছে এই ভেক্টরটার মান হচ্ছে 12 নিউটন উপরে বিসি বরাবর এবং আমরা এখানে বলতে পারি এডি ইকুয়ালস টু 12 নিউটন ইকুয়ালস টু বিসি ভেক্টর এবং আমরা আরো বলতে পারি যে এডি ভেক্টর এবি ভেক্টর এবং ডিসি ভেক্টর এবি ভেক্টর এবং ডিসি ভেক্টর এটা হচ্ছে কতটুকু আমাদের জন্য 9 নিউটন এটা আমরা বলে ফেলতে পারি ঠিক আছে তো এই 9 নিউটনটাকে আমি একটু ডান পাশে সরিয়ে নিয়ে আসি ঠিক আছে এটাকে আমি একটু ডান পাশে সরিয়ে নিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে দ্যাটস ইট গেল ঠিক আছে সো এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে লব্ধি আসলে কোন দিকে দেওয়া যায় লব্ধি আপনারা জানেন যারা যারা সামান্তরিক সূত্র পড়েছেন বা ল অফ প্যারালেলোগ্রাম পড়েছেন তারা জানেন দিস ইজ দি রেজাল্টেন্ট এটাকে আমরা লব্ধি বলবো আর ঠিক আছে আমাদের প্রশ্ন মতে তাহলে কি করতে হবে আমাদের প্রশ্ন মতে তাহলে এসি ইকুয়ালস টু আর কত এটা আমাদের জন্য প্রথম অজানা রাশি ঠিক আছে এবং আরেকটা অজানা রাশি হচ্ছে এই এসি যে থিটা অ্যাঙ্গেল করেছে বৃহত্তর বল বা গ্রেটার ফোর্সের সাথে সেটা আমরা থিটা ধরে নিচ্ছি এখানে ইন দিস কেস 12 নিউটন ঠিক আছে সো 12 নিউটনের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে সেই অ্যাঙ্গেল থিটা আমাদের কাছে বের করতে হবে দিস ইজ দ্যাট মাচ সিম্পল সো আমরা এখন যেটা করব খুবই সিম্পলি আমরা আমাদের কাছে একটা সামান্তরিক আছে বা প্যারালেলোগ্রাম আছে প্যারালেলোগ্রামটার নাম হচ্ছে এ বি সি ডি এই এ বি সি ডি তে দেখেন আমাদের কাছে একটা প্যারালেলোগ্রাম দেখতে পাচ্ছেন আপনারা এ বি সি ডি এই যে প্যারালেলোগ্রামটা আছে এই প্যারালেলোগ্রাম বা সামান্তরিকের মধ্যে আমরা সামান্তরিক সূত্র ব্যবহার করব কি করব আমরা এখানে সামান্তরিক সূত্র ভেক্টর যোগের যে সামান্তরিক সূত্র আছে বা ল অফ প্যারালেলোগ্রাম ল অফ প্যারালেলোগ্রাম অ্যাপ্লাই করব এখানে আপনারা চাইলে ট্রায়াঙ্গেলের বা ত্রিভুজের কোসাইন রুলটাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই আমরা যেহেতু সেইটা 1 নাম্বার অঙ্কে দেখিয়েছি সো আমরা এখন তাই 1 নাম্বার ক্লাসে দেখিয়েছি দ্যাটস ওয়াই আমরা আজকে 3 নাম্বার ক্লাসে সামান্তরিক সূত্রটা ডিরেক্টলি ইউজ করব সামান্তরিক সূত্র আপনারা জানেন আর ইজ ইকুয়ালস টু কি হয় আর ইকুয়ালস টু হয় রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা আমাদের বইগুলোতে সাধারণত যেই সংকেত ইউজ করা হয় সেটা ইউজ করে আমরা এটা বলতে পারি এখন ইন দিস কেস আপনারা হয়তো বা ওয়ান্ডার করতে পারেন কে পি কে কিউ তো আমি এই জিনিসটা ক্লিয়ার করার জন্য এখানে বলে দিচ্ছি ধরেন আমাদের কাছে যে এবি যেই ভেক্টরটা আছে এবি যেই ভেক্টরটা আছে তাকে আমরা পি ভেক্টর বলছি সো সিমিলারলি ডিসি ভেক্টরটা আমাদের জন্য পি ভেক্টর হয়ে যাবে এবং আমাদের কাছে যেই ভেক্টরটা হচ্ছে গিয়ে এডি এডি ভেক্টরটা হচ্ছে আমাদের জন্য ধরেন কিউ ভেক্টর এডি ভেক্টরটা ধরেন আমাদের জন্য কিউ ভেক্টর ইকুয়ালস টু এডি ভেক্টর যদি কিউ হয় তাহলে বিসি ভেক্টরটা আমাদের জন্য কিউ তো চিত্রে যদি আমি একবার দেখাই কোনটা পি আর কোনটা কিউ এই এডি যেটা লাল কালির ভেক্টর সেটা আমাদের জন্য কিউ ভেক্টর এবং যেটা হচ্ছে ডিসি সেটা হচ্ছে আমাদের জন্য সবুজ কালির যে ভেক্টর সেটা হচ্ছে পি ভেক্টর ঠিক আছে এই হচ্ছে আমাদের জন্য পি ভেক্টর আর এই হচ্ছে আমাদের জন্য কিউ ভেক্টর ওকে অবশ্যই এগুলা মান এগুলার দিক তো আমরা এখানে বলি নাই তো একটা কাজ করি আমরা আপাতত দিকের পার্টটা মুছে ফেলি না তো দেখি এটা মুছে কিনা হ্যাঁ মুছেছে এটাও মুছে ফেলি আমাদের দিকের পার্টটা লাগবে না আসলে তো পি এবং কিউ আমাদের কাছে দেখা হয়ে গেল এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ তাহলে আমরা যদি এখন মান বসাতে চাই এইখানে সো পি এর মান হচ্ছে কত 9 এবং কিউ এর মান হচ্ছে কত আমাদের জন্য 12 সুতরাং আমরা আর ইকুয়ালস টু বলতে পারি কত রুট ওভার সরি 9 এবং 12 তাই না সো 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9 ইন্টু 12
ইন্টু কজ আলফা মানে কজ 75 ডিগ্রি, আমরা যেভাবে চিত্র রেখেছি সেই অনুযায়ী কজ 75 ডিগ্রি। এখন যদি ক্যালকুলেশন গুলো করেন তাহলে আপনাদের কাছে খুব চমৎকার করে আসলে রেজাল্টে চলে আসা উচিত। প্রথমত হচ্ছে 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মানে হচ্ছে 25 স্কোয়ার, আর 25 স্কোয়ার মানে হচ্ছে 225। একবারে বলে ফেলতে পারি 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মানে 25 স্কোয়ার, এবং 25 স্কোয়ার মানে 225। এই ক্যালকুলেশন গুলো মুখে মুখে করার অভ্যাস করার চেষ্টা করতে পারেন আপনারা বাসায় বসে, কারণ যখন আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবেন ক্যালকুলেটর ছাড়া অনেক ক্যালকুলেশন করতে হবে। সো যত এই প্র্যাকটিস গুলো আপনাদের জন্য হবে তত আপনাদের জন্য ভালো। এবং পাশাপাশি আমাদের কাছে হচ্ছে গিয়ে 9 দুগুণে 12, 12 হচ্ছে গিয়ে সরি 9 দুগুণে 12 হবে, 9 দুগুণে 18, বা 12 দুগুণে হচ্ছে 24, 24 আর 9, 18 আর 12 যে কোনো একটা গুণ করে আপনি আসলে বলতে পারেন 216। এটাও মুখে মুখে করার প্র্যাকটিস করবেন। ক্রস 75 এর মানটা আমরা মুখে মুখে করতে পারবো না, সো দ্যাট ইজ ওয়াই ওইখানে আমরা ক্যালকুলেটর ইউজ করবো। তো এই লাইনের পরে আমরা একবারে যেটা করতে পারি, ক্যালকুলেটরে আমরা এই মানটা বসাতে পারি যে √225 প্লাস 216 ইন্টু কজ অফ 75। একবারে মান বসালে আমাদের কাছে রেজাল্ট চলে আসতেছে 16.760 নিউটন। অর্থাৎ এটাকে আমরা 16.8 নিউটন বলতে পারি, অ্যাপ্রক্সিমেটলি প্রায় 16.8 নিউটন বলতে পারি। এই হচ্ছে কি আমাদের জন্য তাহলে লব্ধির মান হলো। এটা হচ্ছে কয়ের অ্যান্সার আমাদের কাছে, এই যে এখানে যেটা পেলাম এটা হচ্ছে কয়ের অ্যান্সার চলে আসলো আমাদের কাছে, বা এ পার্ট যেটা ছিল তার অ্যান্সার চলে আসলো। এবার যদি আমরা বি পার্টের জন্য চিন্তা করি, ক্ষয়ের জন্য চিন্তা করি, ঠিক আছে, তাহলে কি হবে? ক্ষয়ের জন্য চিন্তা করলে আসলে আমাদের কাছে আসবে ট্যান থিটা। ক্ষয়ের জন্য আমরা যদি ট্যান থিটা বের করতে চাই, ট্যান থিটা ইকুয়ালস টু, থিটা কার সাথে আছে এটা আপনাকে দেখতে হবে। থিটা আছে হচ্ছে আমাদের জন্য, থিটা আছে হচ্ছে এখানে কিউ ভেক্টরের সাথে, থিটা 12 ভেক্টর বা কিউ ভেক্টরের সাথে আছে। তো কিউ নিচে চলে যাবে, যার সাথে অ্যাঙ্গেল থাকবে সে ভূমি হয়ে যায়, এবং পি সাইন আলফা আমাদের যাবে হচ্ছে উপরে, প্লাস পি কজ আলফা যাবে হচ্ছে নিচে। তাহলে এখানে থিটা ইকুয়ালস টু, আমরা যদি ট্যান ইনভার্স করি, ট্যান ইনভার্স পি এর মান কত? পি এর মান হচ্ছে আমাদের জন্য 9, 9 সাইন 75 ডিভাইডেড বাই 12 প্লাস 9 কজ 75 হবে। এরপর আমরা যদি হচ্ছে গিয়ে মানটা বসাই, তাহলে দেখবেন এই মানটা আসবে 31.3 ডিগ্রি, প্রায় 31.3 ডিগ্রি প্রায়, ঠিক আছে। তো দ্যাট মিনস আমাদের জন্য ক্ষয়ের অ্যান্সার, যেটা হচ্ছে বৃহত্তর বলের সাথে কত কোণ করেছে সেই কোণটাও চলে আসলো, যেহেতু বৃহত্তর বলটা হচ্ছে আমাদের জন্য 12, 12-র সাথে কোণ 31.3 ডিগ্রি। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে এই ভিডিওটা আরেকবার রিওয়াইন্ড করে আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ। ওকে, চলেন আমরা এখন তাহলে আমাদের পরের ম্যাথে যাই, পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমে বলা হচ্ছে দুইটি বল, প্রত্যেকটি 16 নিউটন, এবং এদের যোগফল রেজাল্টেন্ট আবার 16 নিউটন হতে পারে যদি তাদের মধ্যে কোণ কত হয়। তো দুটো 16 নিউটন বলের মধ্যবর্তী যে লব্ধি বা রেজাল্টেন্ট আছে সেটাও 16 নিউটন। Two forces each 16 Newton of can have a resultant of 16 Newton if the angle between them is how much? তো মধ্যবর্তী কোণ কত জানতে চাওয়া হয়েছে। এখন এই প্রবলেমটার জন্য হয়তোবা সহসা আপনাদের ফিগার ড্রয়িং এর প্রয়োজন নাই, বাট তাও যদি চিন্তা করেন ঘটনাটা হয়তোবা এরকম হবে চিত্র আঁকলে, যে এই হচ্ছে একটা ফোর্স বা বল দেওয়া আছে, মনে করেন এটা হচ্ছে 16 নিউটন, আর এই হচ্ছে আরেকটা ফোর্স, ধরেন আমি বলছি এটাও ধরেন 16 নিউটন, কথার কথা, ঠিক আছে। আচ্ছা, তো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা কত? দ্যাটস দ্য কোয়েশ্চেন। এই আলফা কত হবে যদি তাদের মাঝে যে লব্ধিটা আছে বা রেজাল্টেন্টটা আছে সেটাও 16 নিউটন হয়। দেখেন, প্রথমে তো আমি জানি না যে আলফা কত হবে। প্রশ্নটা শুরু করার মুহূর্তে আমি মুখস্থ অঙ্ক করতে চাচ্ছি না, তো আমি আলফা সাধারণত সবাই যেভাবে ধরে আমি সেভাবেই ধরলাম, এটাকে একটা সূক্ষ্মকোণ হিসেবেই ধরে নিলাম আপাতত, ঠিক আছে। এখন উত্তর আসার উপর ভিত্তি করে হয়তো আমাদের চিত্রটা প্রয়োজন হইতে পারে চেঞ্জ করার, আপাতত আমরা সেই প্রয়োজনীয়তাটা সামনে আনতে চাচ্ছি না, ধরে নেন। আচ্ছা, যদি তাই হয় তাহলে আমরা যদি বলি যে এইটা হচ্ছে ভেক্টর পি, এটা হচ্ছে ভেক্টর কিউ, এবং আলফা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। আমরা সামান্তরিক সূত্র থেকে, অবশ্যই এখানে আমরা আবারও সামান্তরিক সূত্র আনবো, ঠিক আছে। তো আমরা বলবো যে সামান্তরিক সূত্র থেকে আমরা বলতে পারি আর
is equals to root over p square plus q square plus 2 pq cos of alpha। এটা আমরা বলে ফেলতে পারি, তাই না? তো এখন আমাদের কাজ হবে মান বসানো, এমন ভাবে মান বসানো যেন আলফাটা আমাদের কাছে একটা অজানা রাশি হয়। তো আর এর মান হচ্ছে 16 ইকুয়ালস টু রুট ওভার 16 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার প্লাস 2 ইন্টু 16 ইন্টু 16 ইন্টু কস আলফা। এই হচ্ছে আমাদের জন্য সমীকরণ দাঁড়ায়। লব্ধিও 16 নিউটন এবং উপাংশ দুটো 16 নিউটন। উভয় পক্ষকে আমরা যদি বর্গ করে দেই সিম্পলি, তো লেফট হ্যান্ড সাইডে আমাদের জন্য 16 স্কোয়ার, রাইট হ্যান্ড সাইডে আমাদের জন্য 16 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার প্লাস 2 ইন্টু 16 স্কোয়ার কজ আলফা। এটা আমরা বলতে পারি বোথ সাইডে বর্গ করে। আচ্ছা, এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যেহেতু কজ আলফার মান বের করতে হবে, এই কজ আলফাটুকুকে এক সাইডে রেখে বাকি সবগুলোকে অপর পাশে ট্রান্সফার করে ফেলতে পারি। তাহলে এই পাশে আগে থেকে 16 স্কোয়ার ছিল, এই পাশ থেকে 16 স্কোয়ার আমার বাম পাশে মনে করেন চলে আসলো, তো মাইনাস 16 স্কোয়ার। এই পাশ থেকে আরেকটা আছে, ওইটা এই বাম পাশে চলে আসলে আবার মাইনাস 16 স্কোয়ার। ঠিক আছে, এটা হলো ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 16 স্কোয়ার কজ আলফা। আমি মনে করেন বললাম, একটা জিনিস খেয়াল করেন, এখন একটা 16 স্কোয়ার প্লাস একটা 16 স্কোয়ার মাইনাস একটা এটাকে ক্যান্সেল আউট করে দিবে, তো মাইনাস 16 স্কোয়ার থাকলো ইকুয়ালস টু 2 ইন্টু 16 স্কোয়ার আমার ডান পাশে কজ আলফা। এখন একটা জিনিস আবার খেয়াল করেন, এই মাইনাস 16 স্কোয়ার আর 16 স্কোয়ার পরস্পরকে যদি কাটাকাটি করে ফেলে, ভাগ আকারে কাটাকাটি করে ফেলে, তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে -1 ইকুয়ালস টু 2 কজ আলফা থাকে। সুতরাং আমার কাছে কজ আলফা ইকুয়ালস টু কত আসে? -1/2, আর কজ আলফা -1/2 হয় কজ 120 এর জন্য। এটা হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। না জানলে এখন বলে দিচ্ছি, এটা ক্যালকুলেটরে আপনারা কজ ইনভার্স করলেই পেয়ে যাবেন। সুতরাং আলফার মান আপনাদের কাছে আসবে 120 ডিগ্রি বা 100। ঠিক আছে, দ্যাটস দি অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের জন্য তাহলে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো ভিডিওটা আরেকবার রিওয়াইন্ড করে দেখার জন্য। ঠিক আছে, ওকে। তাহলে চলেন এখন আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। পরবর্তী যে প্রবলেমটা আছে দেখতে পাচ্ছেন, সেটা এগ্রিকালচারাল গুচ্ছ ভর্তি পরীক্ষায় 22-23 সালে এসেছে। এটাও চমৎকার প্রবলেম, এটাও সামান্তরিক সূত্রের উপর বেস করা প্রবলেম। চলেন এটাও সলভ করি। বলা হচ্ছে দুটি বলের লব্ধির মান একবার 2√37 নিউটন, সরি, আরেকবার 2√13 নিউটন। কিন্তু শর্ত কি? শর্ত হচ্ছে যখন তাদের লব্ধি 237 নিউটন তখন মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। ঠিক আছে, আর যখন তাদের লব্ধির মান 2√13 নিউটন তখন মধ্যবর্তী কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, এই হচ্ছে দুটো ইনফরমেশন আমাকে দেওয়া আছে। জিজ্ঞেস করেছে বল দুটি যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে লব্ধি কত নিউটন হবে। ওকে, তাহলে আমরা এখানে দুইটা কেস পাইতেছি আসলে, তাই না? দুইটা কেস পাইতেছি আমরা। কেস 1 যদি চিন্তা করি, আমি এখন আর চিত্রটা আঁকছি না, কারণ অলরেডি আমরা সামান্তরিক সূত্রের বেশ কয়েকটা চিত্র এঁকেছি। বাট আমি আপনাদেরকে বলবো, যখন আপনারা অঙ্ক করবেন, বাসায় এই ম্যাথটা প্র্যাকটিস করবেন, অবশ্যই চিত্র এঁকে বোঝার চেষ্টা করবেন। তাও আমি ছোট্ট করে ইনসেটে একটা চিত্র আঁকি। সেটা হচ্ছে, যদি আমরা ধরে নেই যে আমাদের কাছে একটা ভেক্টর হচ্ছে পি, আরেকটা ভেক্টর হচ্ছে কিউ। আমরা ধরছি আমাদের কাছে দুটো ভেক্টর আছে, একটা ভেক্টর হচ্ছে পি আর একটা ভেক্টর হচ্ছে কিউ, এবং আমরা ধরে নিচ্ছি পি ইজ গ্রেটার দেন কিউ। এটা আমরা বলে নিলাম মনে করেন, ঠিক আছে? তাহলে যখন তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, তখন তাদের মধ্যে যে লব্ধিটা আছে সেই লব্ধিটা বা রেজাল্টেন্টটা কত হয়? 2√37 নিউটন হয়। আবার যখন এই সেম পি এবং কিউ আমার কাছে আছে, এই হচ্ছে ধরেন ভেক্টর পি, এই হচ্ছে ধরেন আমাদের কাছে ভেক্টর কিউ, যখন তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয় তখন তাদের যে লব্ধিটা আছে সেই লব্ধি বা রেজাল্টেন্টের মান হয়
2√13 নিউটন। তো আমরা যখন কেস 1 এ ফেরত আসি, আমরা ধরে নিচ্ছি পি এবং কিউ দুটা ভেক্টর। কেস 1 এর জন্য শর্ত হচ্ছে আমাদের যে আলফাটা আছে মধ্যবর্তী কোণ সেটা কতটুকু? 60 ডিগ্রি। এবং আমাদের জন্য যে লব্ধিটা আছে আর সেটা কত? 2√37 নিউটন। দুটো বলের লব্ধি যেহেতু বলছে, সো 2√37 নিউটন। ওকে, আমরা কি তাহলে কেস 1 এর জন্য সমীকরণ বলতে পারি এরকম যে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। এটা কেস 1 এর জন্য শর্ত বললাম আমরা। এবং আর এর মান যদি আমরা বসাই 2√37 স্কোয়ার ইকুয়ালস টু আমাদের জন্য পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা মানে কত? হাফ, মানে cos 60 ডিগ্রি। আসলে cos আলফা বা cos 60 ডিগ্রি হাফ। আমি একটা কাজ করি, এখানে এত সহজে জিনিসটাকে লাইন গ্যাপ না দিয়ে এরকম করে মানটা করি। ঠিক আছে, এখন যদি বোথ সাইড স্কোয়ার মানে মানগুলো বসাই, 2√37 কে স্কোয়ার করলে আপনারা দেখবেন 148 আসার কথা। চেক করে নিয়েন একটু। ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা মানে হচ্ছে হাফ। যদি এখন এই ক্যালকুলেশনটা আমরা কমপ্লিট করি পরের পেজে গিয়ে, তাহলে আমাদের জন্য মোটামুটি এরকম একটা মান আসে, সেটা হচ্ছে 148 ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস pq। হাফ এবং 2 দেখেন আমাদের আগের পেজে এই হাফ এবং এই 2 একটাকে ক্যান্সেল আউট করে 1 বানায় ফেলে, সো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস pq। এটাকে আপনারা বলতে পারেন আমাদের কেস 1 থেকে 1 নাম্বার সমীকরণ। এইবার যদি আমরা কেস 2 তে যাই, কেস 2 চলেন তো কেস 2 তে কি লেখা আছে বলি। কেস 2 তে হচ্ছে গিয়ে লব্ধি আর ইকুয়ালস টু দেখেন কতটুকু হচ্ছে 2√13। আর এখন হচ্ছে 2√13 নিউটন এবং আলফা কতটুকু বলছি আমরা? আলফা ইকুয়ালস টু হচ্ছে এবার 120 ডিগ্রি। তো মান যদি বসাই, আমি যদি আবারও √r ইকুয়ালস টু পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p/q cos আলফা বসাই, তাহলে আমরা মান একবারে বসাই দিই 2√13 হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos অফ 120 ডিগ্রি, তাই পাবো। এখন 2√13 হোল স্কোয়ার মানে হচ্ছে গিয়ে বেসিক্যালি 52 এবং cos 120 মানে হচ্ছে মাইনাস হাফ। সো আমি এখান থেকে সমীকরণ পাবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস pq পাবো। ঠিক আছে, এটাকে 2 নাম্বার দিই। তো 1 ও 2 যদি আপনি একবার যোগ করেন, তারপর দেখেন আপনি যদি একবার 1 প্লাস 2 করেন, আপনি তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান পেয়ে যাবেন। বিকজ প্লাস pq মাইনাস pq পরস্পরকে কাটাকাটি করে ফেলবে এবং দেখেন 148 যেটা ছিল এবং 52 যেটা ছিল, এই দুইটাকে যোগ করলে আসবে হচ্ছে 200। সো 2 দিয়ে ভাগ, বিকজ 2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে, তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু আসবে 100 এবং pq এর মান আসবে আমাদের কাছে 48। pq এর মান আসবে আমাদের কাছে 48। ঠিক আছে, that's it। তো যদি তাই হয়, আমাদের কাছে কিসের মান জানতে চেয়েছে? আমাদের কাছে জানতে চেয়েছে বল দুটো যদি 90 ডিগ্রি কোনো কাজ করে, তাহলে কেস 3। এটা হচ্ছে আমাদের জন্য কেস 3। কেস কেস 3 তে আর কতটুকু আমরা জানি না, বাট আলফা কতটুকু বলেছে আমার কাছে 90 ডিগ্রি। তো যদি আলফা 90 ডিগ্রি হয়, তাহলে আমরা জানি আর এর মান হচ্ছে √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ভ্যালু কত? 100। যদি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ভ্যালু 100 হয়, সেই মানটা আমি বসিয়ে দেই এখানে। তো আমরা আর ইকুয়ালস টু বলতে পারি কত? 10 নিউটন। তো আমাদের তাহলে শর্ত মতে আনসারটা কত আসতেছে? 10 নিউটন। খুব সিম্পল প্রবলেম। ঠিক আছে, এবং আপনারা জানেন অনেকে যে অ্যাগ্রি গুচ্ছ যে পরীক্ষাটা, এটা মোস্টলি এমসিকিউ পরীক্ষা হয়। সো দিস ওয়াজ অ্যান এমসিকিউ কোয়েশ্চেন। ঠিক আছে, এটা কিন্তু একটা এমসিকিউ কোয়েশ্চেন ছিল, তার মানে এইরকম চিন্তা করতে পারতে হবে আর কি আসলে, বুঝছেন? এবার দেখেন
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 22-23 সালের একটা প্রশ্ন আছে। প্রশ্নটা বলা হচ্ছে 3p এবং 2p বলদ্বয়ের লব্ধি আর প্রথম বল দ্বিগুণ করলে লব্ধির পরিমাণও দ্বিগুণ হয়। বলদ্বয়ের অন্তর্গত কোণ কোনটি? এটাও আমি আপনাদের জন্য হোমওয়ার্ক দিলাম বিকজ আমি প্রিটি শিওর আমি কোনো না কোনো সময় এই অঙ্কটা করে দিয়েছিলাম। আমার পেজের কন্টেন্টে আছে, হয়তোবা ভিডিও আকারে আছে অথবা পোস্ট আকারে আছে, আই এম নট শিওর, বাট কোনো না কোনোভাবে করে দিয়েছিলাম। আপনারা একটু আমার পেজটা ঘাটালেই পেয়ে যাবেন। আর যারা ঘাটায় পাবেন না তাদের জন্য একটা হোমওয়ার্ক, কারণ এরকম টাইপের অনেকগুলো অঙ্ক আমরা সো ফার করেছি, তাই না? তো একটু চেষ্টা করে দেখেন আসলে অঙ্কটা কেমন হয়। এরপর দেখি কি বলা হচ্ছে। বলা হচ্ছে দুটি ভেক্টরের মান যথাক্রমে 15 নিউটন এবং 20 নিউটন। কত কোণে কাজ করলে তাদের লব্ধি 30 নিউটন হবে, প্রথম কথা। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি বড় ভেক্টরের মান দ্বিগুণ হয় এবং কোণ অপরিবর্তিত থাকে তাহলে নতুন লব্ধি নির্ণয় করো। Two vectors have magnitude 15 Newton and 20 Newton. At what angle will their resultant be 30 Newton? And if the magnitude of the larger vector is doubled, while the angle remains unchanged, find the new result. This also is a pretty straightforward problem. এটাকে আমার মনে হয় না যে আসলে আপনাদের সামনে খুব বড় করে করে দিতে হবে, বাট তাও যদি আপনারা চান আমি 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 করে দিই, এই অঙ্কটা করে দিই নাকি? হ্যাঁ, যেহেতু আগে একটা হোমওয়ার্ক দিয়েছি এটা করে দিই। বলা হচ্ছে 15 নিউটন এবং 20 নিউটনের দুটো ভেক্টর আছে, লব্ধি কখন 30 নিউটন হবে। সো আমাদের জন্য ফর্মুলা কি? আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। কেস মানে আপনার কাছে আলফা চেয়েছে, তা আপনি আলফা ইকুয়ালস টু কি বলতে পারেন দেখেন তো একবারে। আলফা ইকুয়ালস টু আমরা বলতে পারি কজ ইনভার্স আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2p। একবারে যদি বসাইতে চাই তো cos ইনভার্স ইকুয়ালস টু আর স্কোয়ার মানে কত, আমরা 30 স্কোয়ার লব্ধি চেয়েছি, মাইনাস একটা বল 15 স্কোয়ার আর একটা বল 20 স্কোয়ার, 2 ইন্টু 15 ইন্টু 12। এটা করলেই আমাদের কাছে আলফা চলে আসবে cos ইনভার্স করলে। তো একবার দেখি ট্রাই করে কত আসে। cos ইনভার্স 30 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 15 ইন্টু 20, 62.72 degrees, 62.72 ডিগ্রি। এই তো, এই হচ্ছে একটা অংশ সমাধান করে দিলাম আমরা। এটাকে আশা করি আপনারা পারবেন। তো এটা হচ্ছে গিয়ে ক, এটা হচ্ছে গিয়ে ক। এবং খ অংশ যেটা, যে বড় বলের মান যদি দ্বিগুণ হয়, if the larger vector is doubled, so 20 হয়ে যাবে 40 এবং অ্যাঙ্গেল will be 62.72, তাই না? তাহলে লব্ধি কত হবে সেটা আপনারা বের করে ফেলতে পারবেন আশা করি। সূত্র তো একটাই, আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার, আমরা এখানে পি 15 বলেছি, প্লাস 2q স্কোয়ার হবে, বিকজ আমরা এখানে দেখেন এখানে আমরা ক এর জন্য পি কত ধরেছি 15 নিউটন আর কিউ কত ধরেছি 20 নিউটন। তো আমরা এখন কিউ কে ডাবল করবো, সো 2q, এটাকে ধরেন r1 বললাম, প্লাস 2 ইন্টু পি ইন্টু 2q ইন্টু কজ অফ আলফা, কজ আলফা উইল রিমেইন আনচেঞ্জড। মান বসালে আসলে পেয়ে যাবেন। এটা আপনারা বাকিটুকু নিজেরা করে নিয়ে পারবেন আশা করি। আমার সম্পূর্ণ কনফিডেন্স আছে আপনাদের প্রতি। ওকে, এখন চলেন আমরা হচ্ছে গিয়ে এই অঙ্কটাতে আসি। এই যে অঙ্কটা আছে এটা নিয়ে অনেকে অনেক রকম কোয়েশ্চেন আমাকে করেছেন। আমার যে ব্যাচটা আছে সেই ব্যাচের মধ্যে আমি এই অঙ্কটা দিয়েছি এবং আপনারা অনেকেই বলেছেন যে আপনারা এই ম্যাথটা হয়তো বা পারেন নাই বা পেরেছেন, আই এম নট শিওর। ম্যাক্সিমামে বলেছেন যে এই অঙ্কটা পারেন নাই আপনারা। তো চলেন এই অঙ্কটা আমি আপনাদেরকে একটু দেখাই। এটা আসলে যে খুব একটা কঠিন ম্যাথ ব্যাপারটা এরকম না, বাট চলেন দেখাই কিভাবে করতে হয়। প্রথমে বলা হচ্ছে একটি কণা প্রথমে 7 মিটার উত্তর দিকে যায়, পরে সে এক্স মিটার পূর্ব দিকে যায় এবং তারপর 5 মিটার দক্ষিণ পশ্চিমে যায় এবং দক্ষিণ পশ্চিমে সে যে গেছে এটাকে আমরা বলছি ইস্টের সাথে 225 ডিগ্রি কোণে গেছে। দক্ষিণ পশ্চিমে গেছে কিন্তু ইস্টের সাথে 225 ডিগ্রি কোণে গেছে। তো প্রশ্নের বর্ণনায় পড়ে যাই, আগে আমরা একটা চিত্র আঁকার চেষ্টা করি যে আসলে কি হয়েছে।
আমি আগেও বলেছিলাম আপনাদেরকে এরকম টাইপের অঙ্ক করার জন্য আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের খাতায় এক্স অক্ষের ধনাত্মক দিকটা যে পূর্ব দিক বা ইস্ট এবং ওয়াই অক্ষের পজিটিভ দিকটা যে আসলে উত্তর দিক বা নর্থ সেটা পিন পয়েন্ট করে ফেলতে হবে। এটা হচ্ছে কি আমাদের কম্পাস সিস্টেমটা আমরা দেখাইলাম। এরপর আমাদেরকে বলছে কণাটা কি করছে, প্রথমে 7 মিটার উত্তর দিকে গেছে। তাহলে আমার কণা যেই বিন্দু থেকেই শুরু করুক না কেন, মনে করেন আমাদের কণাটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, এ থেকে প্রথমে সে উত্তর দিকে মানে বি বরাবর সোজা, এটা হচ্ছে বি, 7 মিটার গেছে। এরপর আমার কণাটা বি থেকে সি পর্যন্ত, বর্ণনা যদি খেয়াল করে দেখেন দেখবেন বর্ণনায় বলা হচ্ছে আমার কণা বি থেকে সি পর্যন্ত এক্স মিটার পূর্ব দিকে গেছে। এই ধরেন বি থেকে সি পর্যন্ত দেখেন আমাদের কাছে বলছে পরে পূর্ব দিকে, প্রথমে 7 মিটার উত্তর তারপরে পূর্ব এক্স মিটার, তো এই যে 7 মিটার উত্তর তারপর এক্স মিটার পূর্ব দিকে গেছে। এরপর বলেছে দক্ষিণ পশ্চিম এবং ইস্টের সাথে 225 ডিগ্রি। এখন খেয়াল করে দেখেন ইস্টের সাথে বা পূর্বের সাথে 225 ডিগ্রি কোণ মানে কি? মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। যদি আমার এটা ক্লকওয়াইজ হইতো তাহলে নেগেটিভ কোণ বলতো, যেহেতু আমার পজিটিভ তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। তাহলে আমরা একটা কাজ করি, সি বিন্দুতে আসার পর তার জন্য যে পূর্ব দিক, সেই পূর্ব দিকটা কোন দিকে হওয়া উচিত? পূর্ব দিকটা ডান দিকে হওয়া উচিত। দিস ইজ ওয়্যার শুড দ্য পূর্ব দিক লুক লাইক, ডান দিকে। ঠিক আছে? আচ্ছা, আমার বি থেকে সিটা একটু বাঁকা হয়ে গেছে, এটার জন্য আমি খুবই সরি। আমি একটা কাজ করি, বি থেকে সিটাকে সোজা করার চেষ্টা করি। না, বি থেকে সিটাকে আগে সোজা করার চেষ্টা করি। এ থেকে বিতে যাওয়ার পর বি থেকে সিতে আমার ভদ্রলোক আছে, আচ্ছা বি থেকে সিতে এক্স মিটার যাওয়া হয়েছে। তো এই হচ্ছে কি আমাদের ধরেন বি থেকে সি পর্যন্ত এক্স মিটার পূর্ব দিকে। সি থেকে পূর্ব দিক বলতে আমরা ডান দিকটাকে বুঝতেছি। এখন এই পূর্ব দিকের সাথে আমাদের কাছে বলা হয়েছে 225 ডিগ্রি। এখন একটা জিনিস খেয়াল করেন, এইখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি, এখান থেকে, ঠিক আছে, এটা একটা 90 ডিগ্রি কোণ হইতো, তাই না? যদি আমি উপরের দিকে উত্তর দিকটাকেও চিন্তা করি, খেয়াল করে দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে যেমন উত্তর দিক, তাই না? এটা মানে নর্থ, তার মানে আমার জন্য এটা হচ্ছে কি পশ্চিম। আর বাম পাশে এটা কি আমার কাছে, সরি, নিচে উপরে নর্থ হলে নিচে সাউথ, তাই না? এটা হচ্ছে আমাদের জন্য নর্থ, এটা হচ্ছে আমাদের জন্য ইস্ট, এইটা হচ্ছে আমাদের জন্য ওয়েস্ট, আর এটা হচ্ছে আমাদের জন্য সাউথ। প্রশ্ন বলছে দক্ষিণ পশ্চিম বা সাউথ ওয়েস্ট, তো দ্যাট মিনস কোন দিকে? দ্যাট মিনস এই দিকে কোথাও। ঠিক আছে, দক্ষিণ পশ্চিম মানে এই দিকে কোথাও। মানে এই কোণটা কত? ফার্স্ট অফ অল নর্থ ইস্ট এটা 90 ডিগ্রি, আবার এই অ্যাঙ্গেলটা কতটুকু? 90 ডিগ্রি, তাই না? আমার কাছে বলছে কতটুকু অ্যাঙ্গেল চাইতে, 225 ডিগ্রি যেতে বলছে। তো 90 আর 90 মানে কত আমাদের কাছে? এখানে অলরেডি 180 ডিগ্রি ক্যান্সেল, মানে সে করে ফেলছে। নর্থ থেকে শুরু করে, ইস্ট থেকে শুরু করে ওয়েস্ট পর্যন্ত যখন আসছে কণাটা, সে 180 ডিগ্রি করে ফেলছে। 180-র সাথে আপনি যদি এইটুকু অ্যাঙ্গেলকে 45 ডিগ্রি ধরেন, তাহলে এই 180 এই 45 মিলে আমার টোটাল 225 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি সি থেকে আমার যে কণাটা আছে এটা ডি পর্যন্ত আসছে। সি থেকে কতটুকু পর্যন্ত আসছে? ডি পর্যন্ত আসছে। কতটুকু দৈর্ঘ্য? 5 মিটার। সি থেকে ডি পর্যন্ত এই দৈর্ঘ্যটা কতটুকু? 5 মিটার। এবং সেটা আমার ইস্টের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ করছে? 225 ডিগ্রি কোণ। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের কণাটার পুরো সরণটা হয়েছে। ঠিক আছে, আমি যদি এখন এটাকে আরেকটু ক্লিন করে আঁকি, এখানে যেহেতু অনেক হিবিজিবি হিবিজিবি আকারে আছে, আমি যদি এটাকে আরেকটু চিত্রটাকে আরেকবার ক্লিন করে আঁকি, তো প্রথমে কি হয়েছে, আমার কণাটা এ বিন্দুতে ছিল, নিচে দেখেন এই যে এখান থেকে আমি আঁকা শুরু করতেছি, এ বিন্দুতে ছিল। এ থেকে আমার এই কণাটা সোজা উপরের দিকে গেছে, ঠিক আছে, বি পর্যন্ত আসছে। এটাকে আমরা বলতেছি নর্থ ডিরেকশনে। ঠিক আছে, বি হচ্ছে এই বিন্দুটা, নর্থে আসছে 7 মিটার, উত্তরে আসছে 7 মিটার। এরপর আমার কণাটা বি থেকে সি পর্যন্ত আসছে কোন দিকে? পূর্ব দিকে। আমি জানি না সেটা কত, আমি ধরে নিচ্ছি সেটা এক্স মিটার। বি থেকে কোথায় আসছে? সি তে।
সি থেকে কণাটা কোথায় আসছে? ডিতে। দক্ষিণ পশ্চিমে বলেছে আমার কাছে। সি থেকে আমার কণাটা আসছে কোথায়? ডিতে। কতটুকু? আরো 5 মিটার। ঠিক আছে? দিস ইজ অল দ্যাট ইজ। এইটুকুই আমার কাছে বলছে। ওকে, এখন বলছে যদি কণাটি শুরুর বিন্দুতে ফিরে আসে তাহলে এক্স এর মান কত? যদি কণাটি শুরুর বিন্দুতে ফিরে আসে তাহলে এক্স এর মান কত? এবং শুরুর বিন্দুতে ফিরে আসা মানে কি? তার এ বিন্দুতে চলে আসা, তাই না? তো যদি শুরুর বিন্দুতে আসে তাহলে এই এক্স কত তাই জানতে চেয়েছে। এখন একটা জিনিস চিন্তা করেন, এই কণাটা এ থেকে বি পর্যন্ত গেছে প্রথমে, তারপর সে বি থেকে সি পর্যন্ত গেছে, তারপর সে সি থেকে ডি পর্যন্ত গেছে, ফাইনালি আমি আবার বলতেছি যে ডি থেকে এ তে আসবে। আমার কয়ের শর্তর জন্য বলতেছি যে কণাটা যদি আবার শুরুর বিন্দুতে ফিরে আসে, ইফ দ্য পার্টিকেল রিটার্নস টু দ্য স্টার্টিং পয়েন্ট, এই যে স্টার্টিং পয়েন্ট শুরুর বিন্দুতে, তার মানে আবার এ তে ফেরত আসবে। যদি তাই আসতে হয় তাহলে এই টোটাল ভেক্টরের লব্ধি হইতে হবে কতটুকু? 0 ভেক্টর। সরণ কতটুকু হয়েছে? 0 ভেক্টর। এটা আমাকে বলতে হবে। এখন তার মানে লব্ধি কতটুকু আমরা জানতে চাচ্ছি বা জানতে পারছি? লব্ধি হচ্ছে আমার জন্য 0 ভেক্টর হচ্ছে। ওকে, ভালো কথা। লব্ধি যদি 0 ভেক্টর হইতে হয় আমাকে আগে দেখতে হবে যে এই সেটআপের জন্য লব্ধি 0 ভেক্টর হওয়া সম্ভব কিনা। যদি সম্ভব হয় তাহলে ওখান থেকে এক্স এর ভ্যালু পাওয়া যাবে। কারণ আমরা লব্ধির মান জানতে চাই। আমার কাছে আমরা কি করতে চাই? আমরা এখানে লব্ধির মান জানতে চাই। লব্ধির মান জানার জন্য আমরা উপাংশ পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি, যেই উপাংশ পদ্ধতিটা আমরা একদম 1 নাম্বার ক্লাসে দেখিয়েছি আপনাদেরকে। ঠিক আছে? সো এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি পরের পেজে যাই, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে অংশটুকু আছে, এই অংশটুকুকে আমরা করব কপি। কপি হয়েছে? হয়নি? করব কপি। তারপর করব আমরা এখানে পেস্ট। এই যে পেস্ট করলাম। এরপর আমরা এখান থেকে লব্ধি সরণ কতটুকু বের করতে। তো লব্ধি সরণ কতটুকু বের করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রত্যেকটার এক্স উপাংশ নিতে হবে। আমাকে এক্স উপাংশ নিতে হবে সরণের, আর তারপর ওয়াই উপাংশ নিতে হবে। এক্স কম্পোনেন্ট নিতে হবে, ওয়াই কম্পোনেন্ট। প্রথমত খেয়াল করে দেখেন এ বি যেটা পুরাপুরি আমার ওয়াই এক্সিস বরাবর, সুতরাং তার এক্স কম্পোনেন্ট বলে কিছু নাই, 0। কারণ এ থেকে বি পর্যন্ত সে নর্থ পর্যন্ত গেছে, নর্থ বরাবর আছে মানে আমাদের এখানে ওয়াই অক্ষের পজিটিভ দিকে আছে, দ্যাট মিন্স তার এক্স অক্ষ বরাবর কোনো উপাংশ নাই, এটা বলাই যায়। তাহলে এ থেকে বি বিন্দুতে যে আসছে সেই বি বিন্দুর জন্য তার এক্স অক্ষের উপাংশ 0। ওকে, আবার আমরা যদি দেখি বি থেকে সি পর্যন্ত কণাটা গেছে, বি থেকে সি পর্যন্ত তার যে সরণ সেটা পুরোপুরি এক্স মিটার, এক্স অক্ষ বরাবরই হয়েছে। এক্স অক্ষ বরাবর হয়েছে এই সেন্সে যে বি থেকে সি এর যে ডিরেকশনটা আপনারা যদি খেয়াল করে দেখেন, এটা আমাদের জন্য পূর্ব দিক বা এক্স অক্ষ বরাবর। সি থেকে ডি পর্যন্ত চিন্তা করি, সি থেকে ডি পর্যন্ত এই অংশটুকুর জন্য ভালো মতো খেয়াল করে দেখেন তার এক্স অক্ষ বরাবর উপাংশ থাকবে একটা, ওয়াই অক্ষ বরাবর উপাংশ থাকবে। ইটস দ্যাট সিম্পল, তাই না? আচ্ছা, যদি তাই হয় তাহলে আমরা একটু এখন যদি খেয়াল করি সি বিন্দুতে সিডি থেকে সিডি বরাবর যে এক্স অক্ষের উপাংশ আছে সেটা কত হবে? সিডিএক্স। সিডিএক্স ইকুয়ালস টু হবে, দেখেন যেহেতু আমরা বি থেকে সি এর ডিরেকশনটাকে পজিটিভ ধরছি, তাহলে সিডি এর উপাংশ এক্স অক্ষে সেটা উল্টো দিকে আছে, বুঝতেই পারতেছি, কারণ সিডি তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগের একটা উপাংশ যদি আমরা এক্স অক্ষ বরাবর নিই সেটা বাম দিকে হবে। তো দ্যাট ইজ বাই সবার প্রথমে আমি একটা মাইনাস বসাবো। তারপর আমরা জানি যে এই অ্যাঙ্গেলটা 45, তার মানে এই অ্যাঙ্গেলটা কতটুকু? 45, তাহলে -5 cos 45। সিমিলারলি যদি আমরা ওয়াই অক্ষের জন্য চিন্তা করি, এবি এর পুরাটাই হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর, সে কত? +7 মিটার। বিসি এর ওয়াই অক্ষের কোনো উপাংশ নাই, কত? পুরাপুরি হচ্ছে কি আমার এক্স অক্ষ বরাবর, সেটা 0। এবং সিডি এর ওয়াই এখানেও একটা মাইনাস বসবে, বিকজ সিডি নিচে যেহেতু থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াই নেগেটিভ নিচের দিকে হবে, -5 sin। ঠিক আছে, এখন
যদি আপনার সরণ r equals to 0 হইতে হবে, দ্যাট মিনস আপনার rx এর মানও শূন্য হইতে হবে এবং আপনার ry এর মানও শূন্য হইতে হবে। আপনি চাইতেছেন এই কণাটা আবার শুরুর বিন্দুতে ফেরত আসুক। দ্যাট মিনস আপনি চাইতেছেন এই কণাটার লব্ধি সরণ 0 হোক। লব্ধি সরণ 0 হওয়া মানে তার x অক্ষের উপাংশ এবং y অক্ষের উপাংশ দুইটাই আলাদা আলাদা হবে, শূন্য হবে। এটা আপনি চাইতেছেন। বাট ভালো মতো খেয়াল করে দেখেন, আপনি যদি x অক্ষের উপাংশ শূন্য করতে বলেন, rx 0 করতে বলেন, দ্যাট মিনস rx ও 0 হইতে হবে এবং ry ও 0 হইতে হবে। তো rx 0 হবে কখন? এই দুটোর যোগফল যখন 0 হবে। এই দুটোর যোগফল কি? x মাইনাস 5 cos 45। এটা হচ্ছে 0 হইতে হবে। এবং দেখেন অথবা না কিন্তু, এবং ry মানে কত? ry মানে হচ্ছে 7 মাইনাস 5 sin 45 equals to কি হইতে হবে? 0 হইতে হবে। যেইটা আপনারা বুঝতেছেন 7 মাইনাস 5 45 কখনোই 0 না। সম্ভব না। এটা সম্ভব নয়। যদি y অক্ষের উপাংশ কখনোই শূন্য হওয়া সম্ভব না হয়, তার মানে এই কণাটার জন্য লব্ধি সরণ আর শূন্য হইতে পারবে না, এবং লব্ধি সরণ যদি শূন্য হইতে না পারে, তার মানে আমার এই কণা কখনোই শুরুর বিন্দুতে ফিরে আসতে পারবে না, বা সরণ শূন্য হবে না। তো তাহলে আমাদের জন্য এটার অ্যান্সার কি হবে? আমরা বলবো যেহেতু ry cannot be equals to 0, তাই কণাটি শুরুর বিন্দুতে ফিরতে পারবে না। শুরুর বিন্দুতে ফিরতে পারবে না। দ্যাটস সিম্পল। শুরুর বিন্দুতে সে ফিরতে পারবে না। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন এই পর্যন্ত। ওকে? এরপর প্রশ্ন করা হয়েছে যে যদি x equals to 9 মিটার হয়, কণার চূড়ান্ত স্থানচ্যুতি ও দিক নির্ণয় করো। এইবার আরো সহজ করে দিছে আপনার কাছে। আপনার কাছে বলছে এই x equals to ধরেন 9 মিটার। তো x equals যদি 9 মিটার হয়, তাহলে এই BC x equals to কত হবে? 9 মিটার হবে। BC x equals যদি 9 মিটার হয়, তখন r কত হবে? দ্যাটস ইউর কোয়েশ্চেন। যদি আমাদের x equals to 9 মিটার হয়, তাহলে আমাদের লব্ধি আর ভেক্টরটা কত? এটা এটা আবার বের করা খুব সহজ হয়ে যাওয়া উচিত। ওই যে উপাংশ সূত্র দিয়ে আপনি rx কত বের করবেন? এখানে তো rx শূন্য বলতে হয়েছে, আর এখন তো rx আপনি বের করবেন। সো rx মানে কি? এই দুটোর যোগফল কত বের করবেন, এই দুটোর যোগফল কত বের করবেন, rx ry চলে আসবে, সেখান থেকে আপনি লব্ধি r বের করবেন, থিটা বের করবেন। এটাও চ্যাপ্টার 1 এ, মানে চ্যাপ্টার 1 না, মানে মানে আমাদের এই ভেক্টর সিরিজের 1 নম্বর ভিডিওতে আমরা বলেছি সেই উপাংশ সূত্র দিয়ে কিভাবে এই ব্যাপারগুলো করতে। ঠিক আছে? এটা একটু দেখে নিন। এবং তারপরে বলেছি একটি ড্রোন, এই প্রশ্নটাও আপনারা পারবেন। একটি ড্রোন প্রথমে a কিলোমিটার উত্তর দিকে, b কিলোমিটার পূর্ব দিকে এবং c কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে ইস্টের সাথে 315 ডিগ্রি কোণে চলে যায়। ড্রোনের চূড়ান্ত স্থান যদি প্রকাশ করো এবিসি এর ফাংশন হিসেবে। দ্যাট মিনস এবিসি এর ফাংশন হিসেবে প্রকাশ করা মানে কি? মানে হচ্ছে আপনি যে ইকুয়েশনটা বিল্ড করবেন সেখানে এ বি সি এই জিনিসপত্রগুলো থাকবে। দ্যাটস ইট। আপনি ইকুয়েশন বিল্ড করেন, আপনি ইকুয়েশন বিল্ড করে আমাদেরকে দেখান যে আসলে এই উপাংশটা কিরকম করে হয় এবং কোন শর্তে ড্রোন আবার অরিজিনে ফেরত আসবে। একটু আগে দেখাইলাম এরকম টাইপের একটা অঙ্ক। আশা করি এটাও পারবেন। তো এই অঙ্কটাও আমি আপনাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি। সো টোটাল 3টা অঙ্ক আপনাদের জন্য হোমওয়ার্ক থাকতেছে। এই একটা অঙ্ক হোমওয়ার্ক থাকতেছে, ঠিক আছে? এই একটা অঙ্ক হোমওয়ার্ক থাকতেছে। তারপর আমরা আরেকটা অঙ্ক কোনটা জানি হোমওয়ার্ক দিয়েছি, এই যে, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নেন লাগলে, এটা একটা হোমওয়ার্ক অঙ্ক। তারপর এটা একটা হোমওয়ার্ক অঙ্ক, এটাও স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে? এটা একটা হোমওয়ার্ক অঙ্ক এবং আরেকটা হচ্ছে এই একটা হোমওয়ার্ক, এটারও স্ক্রিনশট নিয়ে নেন। এবং যারা যারা এই 3টা হোমওয়ার্ক কারেক্টলি করে আমাদেরকে ইনবক্সে জমা দিতে পারবেন, তাদের জন্য একটা স্পেশাল গিফট আছে। ঠিক আছে? যারা যারা এই 3টা হোমওয়ার্ক কারেক্টলি করে আমাকে জমা দিতে পারবেন, তাদের জন্য একটা স্পেশাল গিফট থাকবে ইনশাআল্লাহ। ওকে? ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্তই। সবার জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।